নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প হিসেবের বাইরে, আশুতোষ মুখোপাধ্যায়ের রচনা। সকাল 7টাও নয় তখন। বাইরের বাঁধানো দাওয়ায় গরম চাদর মুড়ি দিয়ে বন্ধুর সঙ্গে গল্প করছিলাম। একটু আগে এখানে বসে প্রাথমিক চায়ের পর্ব শেষ হয়েছে। শীতের সকাল কুয়াশায় ঢাকা, রোদের ছিটেফোঁটাও নেই এখনো পর্যন্ত। তাছাড়া কলকাতা থেকে এখানকার এই খোলামেলা জায়গায় শীতও বেশি। নিউ ব্যারাকপুরের লোকালয় ছাড়িয়ে একটু নিরিবিলিতে বন্ধুর এই বাড়ি, না শহর না গ্রাম। বন্ধুর আমন্ত্রণে দুদিনের অবকাশ কাটাতে এখানে আসা। একই অফিসে পাশাপাশি চাকরি করি, তবে চাকরিতে বন্ধুটি আমার থেকে কিছুটা পদস্থ। তার উপর অফিস ইউনিয়নের হোমড়া চোমড়া একজন। সকলেই মান্যগণ্য করে, এমনকি মালিকরাও তাকে একটু আধটু সমীহ করে। কলকাতা থেকে একটু দূরে থাকার বাসনায় এইখানে জমি কিনে বছরখানেক আগে এই ছিমছাম ছোট বাড়িটি করেছেন ভদ্রলোক। এখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করেন এখন। দিনের কাজকর্ম চুকিয়ে একবার বাড়ি এসে বসতে পারলেই কি যে মহা শান্তি, সে কথা অজস্রবার শুনিয়েছেন। আর একবার এসে দেখে যাবার তাগিদও বহুবার দিয়েছেন। গত সন্ধ্যায় অফিস ফেরত দুজনে একসঙ্গেই চলে এসেছি। আগামীকালটা দুজনেই ছুটি নিয়েছি। তারপর দিন রবিবার। অতএব প্রাণ খোলা আড্ডার ঢালা অবকাশ। শীতের সকালে কলকাতায় 7:30-8টার আগে লেপের তলা থেকে বেরোতে পারি না, কিন্তু এখানে 6টা না বাজতে কেউ যেন ঠেলে তুলে দিল। তার বেশ খানিক আগে থেকে পাখির কিচিরমিচির কানে আসছিল। ভোরের আলোয় তারা যেন মিষ্টি আলাপের আসর বসিয়েছে। এখানে কুয়াশা মাখা সকাল কলকাতার মতো নয়। ধোঁয়ার গন্ধে লেশমাত্র নেই। লেপের মায়া ছেড়ে উঠে পড়েছিলাম। ঘরের পিছনের দিকে জানালার সামনে চুপচাপ খানিক দাঁড়িয়েছিলাম। অনেকটা জায়গা জুড়ে ধানি জমি। কুয়াশায় ভালো চোখ চলে না, তবু মনে হলো ওই জমিটার পাশ দিয়ে সরু পায়ে হাঁটা রাস্তা চলে গেছে। রাস্তার শেষ কোথায় গিয়ে মিশেছে তার আদৌ ঠাউর হচ্ছিল না। বাইরের দাওয়ায় বন্ধু সাড়া পেয়ে বেরিয়ে এসেছি। তিনি রাত থাকতে ওঠেন, সন্ধ্যাহ্নিক করেন। এরই মধ্যে তার সব কিছু সারা। মুখ হাত ধুয়ে তার পাশে এসে বসলাম। তিনি হেসে বললেন, এত ঘুমোও কি করে বাপু? তুমি উঠবে উঠবে করে গিন্নি সে কখন চায়ের জল চড়িয়ে বসে আছে। বললাম, আজ তো তবু ঢের আগে উঠেছি, 6:30টাও নয় এখন। 2-5 মিনিটের মধ্যে চা এসে গেল। সর্ব ব্যাপারে আমার এই বন্ধুটির হিসেবের বায়ু আছে। হিসেবের ভিতর দিয়ে সব কিছুরই একটা পাকা চিত্র ছকিয়ে ফেলার ঝোঁক। চা খেতে খেতে যখন শুনলেন কলকাতায় 7:30টার আগে আমার ঘুমই ভাঙে না, ছুটির অবকাশে তক্ষুনি একটা হিসেব মাথায় ঢুকে গেছে তার। 11টায় শুয়ে 7:30টায় ওঠা মানে কম করে 8-8.5 ঘন্টা ঘুম। 8 ঘন্টায় ধরা যাক, তাহলে 1 মাসে অর্থাৎ 30 দিনে 240 ঘন্টা ঘুমিয়ে কাটে। বছরে হলো গিয়ে 240 × 12 হলো গিয়ে 2880 ঘন্টা। তাহলে ধরো মোট যদি 75 বছর বাঁচো তাহলে। আমি ভাবলাম এই হিসেবটার মুখে মুখে এগোচ্ছে না, কিন্তু তিনি বলে উঠলেন, ধুৎ ছাই, আমি বোকার মতো এইভাবে হিসেব করছি কেন? 8 ঘন্টা ঘুমোনো মানে দিনে 24 ঘন্টা 3 ভাগের 1 ভাগ ঘুমোনো। তাহলে 75 বছরে 3 ভাগের 1 ভাগ হলো গিয়ে 25 বছর। সোজা হিসেব। তাহলে দেখো, 75 বছরের মধ্যে 25টা বছর তুমি স্রেফ মরার মতো ঘুমিয়ে কাটিয়ে দিলে। হেসেই বললাম,
থামো এখন। তোমার হিসেবের কলে পড়ে আমার মাথা ঝিমঝিম করছে। এক্ষুনি না আবার ঘুম পেয়ে যায়। হাসতে লাগলেন বন্ধুও। বললেন, না, এই হিসেবের ফল ঠিক উল্টো। সর্ব ব্যাপারে মিতাচারী হবার মহাঔষধ। দেখো, আগে আমি সিগারেট খেতাম কম করে দিনে 10টা। 75 বছরের জীবনে হিসেব করে দেখলাম 2,70,000 সিগারেট খেতে হবে। ব্যাস, সিগারেটের নেশা খতম। পান খাও এই হিসেব করেই কমিয়ে ফেলেছি। শুনতে মজা লাগছিল বেশ। চোখ টিপে গলা খাটো করে বললাম, তোমার যৌবনকালে গৃহস্থ ধর্মেও এই হিসেব মাথায় ছিল না তো? বন্ধু ছেলে মাত্র একটি, মেয়ে নেই। হা হা শব্দে হেসে উঠে হাঁক দিলেন। ওগো শুনছ? সচকিত হয়ে বললাম, আমি কিন্তু উঠে পালাবো তাহলে। কিন্তু হাঁক শুনে তার গৃহিণী এসেই গেছেন। অগত্যা হাসি সামলে বন্ধু বললেন, চায়ের পেয়ালাগুলো নিয়ে যেতে বলো। এই সাত সকালে দাওয়ায় বসে কিছু রসরঙ্গ চলছে। তার গৃহিণী সেটা আঁচ করে হালকা সন্দিগ্ধ চোখে আমাদের দুজনের দিকে একবার তাকিয়ে চলে গেলেন। হাসি গোপন করার চেষ্টায় আমি সামনের রাস্তার দিকে তাকিয়েছিলাম। কুয়াশা অনেকটা হালকা হয়ে এসেছে। তার উপর রোদ ঝিকমিক করছে। হঠাৎ অদূরে একটা দৃশ্য দেখে আমার দু চোখ সেদিকে আটকালো। সামনের ওই রাস্তাটা ধরে স্লথ পায়ে একটি রমণী এগিয়ে আসছে। পা ফেলে ফেলে তার এগিয়ে যাওয়া ধরনটা যেন কেমন। দূর থেকে চেহারাপত্র ভালো ঠাউর করা গেল না, তবে বেশ মজবুত স্বাস্থ্যের মেয়ে একটু বোঝা যাচ্ছে। পরনে খয়েরি রঙের একটা খাটো ডুরে শাড়ি। কিন্তু মেয়েটা এইভাবে পা ফেলে ফেলে আসছে কেন? বন্ধুর উপস্থিতি ভুলে সেদিকেই চেয়েছিলাম। আরও কাছে আসতে পরিষ্কার দেখলাম, বেশ বাস দেখে বোঝা যায় খেটে খাওয়া দুস্থ গরিব ঘরের বউ, কিন্তু সুন্দর সুঠাম স্বাস্থ্য। আধফর্সা মুখখানাও বেশ সুশ্রী। মাথায় খাটো ঘোমটা। বয়স 32-33 হতে পারে। ঢিমে তালে এলোমেলো পা ফেলে ফেলে এগিয়ে আসছে। আর যেভাবে আসছে মনে হলো মাথা ঘুরে পড়েও যেতে পারে। যে কোনো কারণে রমণীটি বেশি রকম অসুস্থ হয়ে পড়েছে ভেবে উতলা চোখে আমি বন্ধুর দিকে ফিরে তাকালাম। দেখি বন্ধু আমাকেই দেখছেন আর মিটিমিটি হাসছেন। চোখাচোখি হতে জিজ্ঞাসা করলেন, এটা দেখার রোগ না লেখকের রোগ? বললাম, মেয়েটাকে অসুস্থ মনে হচ্ছে। কিভাবে পা ফেলছে আর ঢুলতে ঢুলতে আসছে দেখছো না? ওটা রসসিক্ত পদক্ষেপ বা রসের ঢুলুনি। মেয়েটার পেছনে যে আসছে তাকেও দেখো। বন্ধুর কথা শুনে যেমন অবাক আমি, ওই মেয়েটার পেছনে গজ বিশেক পেছনে পেছনে যে আসছে তাকে দেখেও তেমনি অবাক। বছর 14 একটি ছেলে, পরনে হাফ প্যান্ট, গায়ে ছেঁড়া শার্ট। আদর যত্ন পেলে ওই কচি মুখটা সুশ্রী দেখাতো হয়তো। আমি অবাক এই কারণে যে ওই ছেলেটাও সামনে রমণীটির মতোই টলতে টলতে ঢুলতে ঢুলতে পথ ভেঙে এগিয়ে আসছে। সবিস্ময়ে আবার বন্ধুর দিকে ফিরলাম আমি। এই সাত সকালে দুটোতেই মদ গিলে ঘরে ফিরছে নাকি? কে ওরা? মার ছেলে? বন্ধু জবাব দিল, তাই। তুমি আর ড্যাব ড্যাব করে ওদিকে তাকিয়ে থেকো না। ওই বজ্জাত নতুন মানুষ দেখে তোমার দিকে মন দিয়েছে দেখছি। রসিকজন ভেবেছে বোধ হয়। রাস্তাটা বেঁকে বাড়িটার পাশ ঘেঁষে সামনের দিকে এগিয়ে গেছে। মেয়েটা অপলক চোখে সত্যি আমাকে দেখতে দেখতেই বাড়িটা পার হলো। অস্বস্তি তারপরেও। বাড়ি ছাড়িয়ে কিছুটা এগিয়ে যেতে যেতেও ঘাড় ফিরিয়ে আমাকেই দেখছে। তারপরের বিস্ময় অভাবনীয়। দাঁড়িয়েই গেল।
এবং ঘুরে এদিকেই চেয়ে রইল। এদিকে বলতে বন্ধুর দিকে নয়, শুধু আমার দিকে। মাকে ওভাবে দাঁড়িয়ে পড়তে দেখে ছেলেটাও মায়ের কাছাকাছি গিয়ে ঘুরে তাকালো। ব্যাপার কি না বুঝে আমি বন্ধুর দিকে তাকালাম। মেয়েটার এরকম দুঃসাহস দেখে বন্ধুও কিছুটা অবাক আর কিছুটা বিরক্ত হয়ে ভ্রুকুটি করে ওদের দিকে চেয়ে আছেন। পায়ে পায়ে মেয়েটা আবার আমাদের এই দাওয়ার দিকে এগিয়ে আসতে লাগলো। মদের ঝোঁকে আবার কি কাণ্ড বাঁধায় আমার সেই অস্বস্তি। বন্ধুও হকচকিয়ে গিয়ে থাকবেন। পায়ে পায়ে মেয়েটা এসে একেবারে দাওয়া ঘেঁষে দাঁড়ালো। অপলক চাউনি আমারই মুখের উপর। নেশার ঘোর কেটে গিয়ে তারও যেন কিছু বিস্ময়ের কারণ ঘটেছে। অভাবে ছায়া এঁটে বসা কমনীয় মুখ, উস্কো খুস্কো ঈষৎ কোঁকড়া লালচে চুল, খাটো ডুরে শাড়ি পরা সুঠাম গড়ন। শরীরের সবটুকুর পক্ষে এই ছোট শাড়ি আদৌ যথেষ্ট নয়। বছর 30-32-এর বেশি বয়স মনে হয় না। মাথা ছোট, ঘোমটাটাও এর মধ্যে খসে গেছে। আমি কেমন বিমূঢ় হঠাৎ। এই গোছের একখানা মুখ আমি কি কোথাও কখনো দেখেছি? একেবারে অচেনা লাগছে না কেন? পাশ থেকে বন্ধু প্রায় খেকিয়ে উঠলেন, কি চা এখানে? ধমক খেয়ে মেয়েটার বিস্ময়ের ঘোর কাটল যেন। এবার বন্ধুর দিকে তাকালো। তার ভয়লেস শূন্য সাদা সাপটা কথা শুনে আমি হতভম্ব। তাড়া দেন কেন বাবু? আমি কি চুরি করতে এসেছি? পরক্ষণে আমার দিকে ফিরতে ঢুলু ঢুলু চোখে আগ্রহ যেন উপচে উঠল। জিজ্ঞাসা করল, কলকাতার মুখুজ্জে বাড়ি সেজবাবু না? আমার বিস্ময়ের অন্ত নেই। এবারে অবাক বোধ হয় বন্ধুটিও। নিজের অগোচরে মাথা নেড়েছিলাম কিনা খেয়াল নেই। নিজের বাড়িতে আমি সেজবাবুই বটে। চোখের পলকে মেয়েটা এবার দাওয়ায় উঠে এলো। তারপরে উপর হয়ে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম। আমি বাধা দেবারও সময় পেলাম না। প্রণাম সেরে উঠে দাঁড়ালো। বাড়ির মালিকের দিকে ভ্রুক্ষেপ না করে ঘাড় ফিরিয়ে ছেলের উদ্দেশ্যে হাঁক দিল, ভুলু শিগগির আয়। ছেলেটারও হয়তো নেশা ছুটে গেছে। সে হন্তদন্ত হয়ে কাছে আসতেই বলে উঠল, দেবতা দেখা পেয়ে গেলি আজ, গড় কর শিগগির, গড় কর। ছেলেটাও কিছু না বুঝে তাড়াতাড়ি প্রণাম সেরে উঠল। আমি তখনও আতিপাতি করে খুঁজছি, কে হতে পারে এরা? মেয়েটা চোখে মুখে আনন্দ ঠিকরে পড়ছে। আপনি এখানে সেজবাবু? বেড়াতে এসেছেন? হ্যাঁ, আমার এই বন্ধুর বাড়ি এটা। বাড়ির সকলে ভালো আছেন? সেজমা ভালো আছেন? সেজমা বলতে আমার স্ত্রী। আমি বললাম, সব ভালো, কিন্তু তোমার নাম কি বলো তো? সে বলে উঠল, ও মা, এখনো এই পোড়ামুখীকে চিনতে পারলেন না সেজবাবু? আমি আপনাদের বাড়ি সেই কমলা দাসীর মেয়ে সরস্বতী। শোনার সঙ্গে সঙ্গে চোখের সামনে থেকে বিস্মৃতির পর্দাটা সরে গেল। এবার তাকাতেই মনে হলো 16 বছরের আধফর্সা কোকড়া কচিকাঁচা মিষ্টি মুখের সঙ্গে আরও 7টা বছর জুড়লে এইরকমই হতে পারে বটে। মগজে একরা স্মৃতি একসঙ্গে ভিড় করে আসছে। আবার একটা বিপরীত প্রতিক্রিয়াও দেখা দিল সঙ্গে সঙ্গে। কিছুটা নির্লিপ্ত গাম্ভীর্যে বললাম, এবারে চিনেছি। কেষ্টর খবর কি? ঘরে আছে। অষ্টপ্রহর ঘরেই থাকতে হয়। ঘর থেকে বেরোনোর উপায় নেই। সাগ্রহে আঙ্গুল তুলে মেঠো রাস্তাটা দেখিয়ে বললে, ওই মাঠ ছাড়ালেই বস্তি এলাকায় আমাদের ঘর। মাঠ ভেঙে গেলে কাছেই। আপনি এখানে দিন কয়েক থাকবেন সেজবাবু? মুখে বলতে সাহস করল না বটে, কিন্তু এমন করে বলল যে পারলে এক্ষুনি ও আমাকে ওদের ঘর দেখাতে টেনে নিয়ে যায়। বন্ধুর বিরক্তি ছাওয়া মুখের দিকে তাকিয়ে আমি আরও গম্ভীর।
বললাম, না, পরশু ভোরে চলে যাব। তারপর প্রায় রূঢ় গলায় জিজ্ঞাসা করলাম, তুই এইভাবে হেঁটে আসছিলি কেন? সকালে মদ গিলেছিস আর ছেলেটাকেও খাইয়েছিস? সরস্বতী থতমত খেলে এক দফা। দেখতে দেখতে সমস্ত মুখটায় বিষাদে ছেয়ে গেল। বলল, আপনি নির্দয় হলে ভগবান আমাকে আরও কত মারবেন ঠিক নেই। আপনার কথা আমরা এখনো বলি। আপনি দয়া রাখবেন সেজবাবু। বিষ না খেয়ে আমাদের পেটে ভাত জোটে না যে, কি করব? বলতে বলতে একটা উদ্গত কান্না ভেতরে ঠেলে দিয়ে ছেলের হাত ধরে তাড়াতাড়ি দাওয়া থেকে নেমে গেল। তারপর হন হন করে পথ চলল। শেষের এই কথাগুলো শুনে কেন যেন আমার বুকের তলায় মোচড় দিয়ে উঠল। কি ব্যাপার আমি ভেবে পেলাম না। ওর স্বামী কেষ্ট ঘোষের ঘর ছেড়ে বেরোনোর উপায় কেন নেই? বিষ না খেলে পেটের ভাত জোটে না বলার মানে কি? মদ গিলে আবার বিবেকের গলা টিপে মেরে তারপর নিজের দেহ বেচে স্বামী পুত্রে ভাত জোটাতে হচ্ছে। তাহলে ছেলেটা সঙ্গে যাবে কেন? ছেলেটাও মদ গিলবে কেন? বন্ধুর বিরস মুখের দিকে চেয়ে বললাম, মেয়েটা ভারী মিষ্টি আর ভালো ছিল এক সময়। বন্ধু বাধা দিয়ে উঠলেন, এক সময় বলতে সেই 17 বছর আগে তো? এর মাঝে আর দেখেছ? মাথা নাড়লাম, দেখিনি। তাহলে এখন আর ভালো টালো বিচার করতে বসো না। তবে এখনো অনেক লোকে ওকে মিষ্টি দেখে। ওই মেয়ে ওই দাওয়ায় উঠে কথা বলছিল দেখে কটা লোক অবাক হয়ে এদিকে চাইতে চাইতে চলে গেল, তুমি খেয়াল করনি? ওর সুনাম কেমন বুঝছো? সরস্বতীর এ বাড়ির দাওয়ায় উঠে কথা বলাটা বন্ধুর একটুকুও পছন্দ হয়নি বোঝা গেল। আবার বললেন, তোমার ওই ভালো মেয়ে এখন ছেলে নিয়ে রোজ সন্ধ্যায় কলকাতা যায় চোলায় মদ বিক্রি করতে, আর সকালে ফেরে, বুঝলে? কাপড়ের নিচে ওদের কোমরে চোলায় মদ পাচার করার ব্লাডার বাঁধা থাকে। যা বেচতে পারলো বেচলো, বাকিটা মা আর ছেলে মিলে যে সাবড়ে দেয় সে তো ওদের নিজের চোখে দেখেই বুঝতে পারলে। এই করে ঘরের পঙ্গু স্বামীর আর ছেলের ভাজ্যটা বুঝলাম। তা বলে নিজেরা খাস কেন? তাছাড়া তোমার ওই ভালো মেয়ের পেছনে অনেক লোক লেগে আছে। তার মধ্যে পয়সাওয়ালা লোকেরও অভাব নেই শুনেছি। ওই বস্তি এলাকায় ওর কিছু পেয়ারের লোকও আছে। কারো সঙ্গে বনিবনা না হলে ওদের লেলিয়ে দেয়। 2-4 জন ভদ্রলোকের সঙ্গে মারপিটের খবরও আমার কানে এসেছে। শুনে আমার কান মন দুই বিষিয়ে গেল। কিন্তু সেই সঙ্গে 17 বছর আগের একটা ঘটনাও বারবার মনে আসতে লাগলো। ফলে ভিতরটা আরও বেশি ভারাক্রান্ত হয়েই থাকলো। খাওয়া দাওয়ার পাট চুক্তিতে বেলা 1টা। ভারী খাওয়ার ফলে বন্ধু তার ঘরে একটু গড়াগড়ি করে নিতে গেলেন। আমাকেও তাই করতে বললেন। গড়াগড়ি করতে গিয়ে হিসেব ভুলে বন্ধু ঘুমিয়েই পড়েছিলেন নিশ্চয়। কারণ তার আবার এ ঘরে পদার্পণ ঘটল বেলা তখন 4টে। কিন্তু ঘরে পা দিয়ে তিনি হাঁ একেবারে। আমি আমার শয্যাতেই বসে আছি। আমার সামনে মেঝেতে বসে আছে সরস্বতী। এখন তার সঙ্গে ছেলেও নেই। গৃহস্বামীর হতচকিত অবস্থা থেকে সরস্বতী বিব্রত মুখে তার দিকে তাকিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। আমি ওকে উদ্দেশ্য করে হালকা সুরেই বললাম, বাড়ির মালিক ঘুমোচ্ছিলেন বলে তুই 1 ঘন্টা ধরে এখানে বসে যেতে পারলি। যা পালা এখন। 5:30 নাগাদ তো ছেলেকে পাঠিয়ে দিস, কেষ্টকে দেখে আসতে যাবক্ষণ। সরস্বতীর ঠান্ডা মুখে খুশির ছোঁয়া লাগলো, কিন্তু সাহস করে সেটুকু প্রকাশ করতে পারল না। আস্তে আস্তে ঘর ছেড়ে চলে গেল। বন্ধু আমার দিকে চেয়ে আছেন, আমাকেই দেখছেন। মাথার বিকৃতি কি আর কিছু তাই ভাবছেন। আমাকে হাসতে দেখে তার পিত্তি জ্বলে গেল বোধ হয়।
ঝাঁঝিয়ে উঠলেন। আমার সকালের এত কথা তোমার কানে গেল না? তুমি ওর বাড়ি যাবে? শুনলেই তো, মাথা ঠান্ডা করে বসো। ঘুরে এসে তোমার হিসেবের বাইরে তোমাকে যদি কিছু না শোনাতে পারি তো আজ রাতে আমাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে নিশ্চিন্ত হও। বলার ধরনে ব্যতিক্রমটুকু কানে লেগেছে। এখনই বলো শুনি, 1 ঘন্টা ধরে মেয়েটা তোমাকে কি এমন বলে গেল যে তুমি গলে জল হয়ে গেলে? বললাম, এখন না, আগে ঘুরে আসি। ঘুরে এলাম। এসব জায়গায় শীতকালে 7:30 মনে রাতই। ঘরে পা দিয়েই মনে হলো বন্ধু আর বন্ধুপত্নী দুজনেই আমার জন্যে উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন। আমি যে ঘরে আছি সেই ঘরেই বসেছিলেন তারা। বন্ধুপত্নী উঠে দাঁড়িয়ে বললেন, আগে 1 পেয়ালা চা খাওয়াই আপনাকে। বাধা দিলাম, কিছু দরকার নেই, বসুন। এর মধ্যে 2 পেয়ালা হয়ে গেছে। বন্ধু বলে উঠলেন, কোথায় হলো? তোমার ওই সরস্বতীর ওখানে? হ্যাঁ। শয্যায় বসে তার দিকে ফিরলাম। যা বলবো সে যদি তোমার হিসেবের বাইরে হয়, আমার একটা অনুরোধ তোমাকে রাখতে হবে। আর সে অনুরোধ রাখাটা তোমার একটুও সাধ্যের বাইরে নয়। বৌদি, আপনি সাক্ষী। বন্ধু বললেন, ভনিতা ভালোই হয়েছে। এখন ব্যাপারখানা কি শুনি। এরপর যে চিত্রটা ওদের গোচরে এনেছিলাম পাঠকের সামনেও সেইটুকুই তুলে ধরছি। সরস্বতীর মায়ের নাম কমলা দাসী। আমাদের বাড়ির ঝি ছিল। 12 বছরের মেয়ে সরস্বতীকে নিয়ে সকালে আর বিকালে আমাদের বাড়ি কাজ করতে আসতো। কমলার বয়স তখন বেশি হলে 27-28। স্বামী নেই, শুনেছি 1.5 বছর আগে বিধবা হয়েছে। আমাদের বাড়ির বউরা কাজে কর্মে খুব একটা খুঁত ধরতে পারত না তার। তবু ওর উপর তেমন খুশি ছিল না। বলতো ওর স্বভাব চরিত্র সুবিধের নয়। কবে কার সঙ্গে কোন রাস্তায় নাকি ওকে দেখা গেছে একাধিক দিন। পরে বউটা তাকে জিজ্ঞাসা করতেও নাকি বলেছে আমার অমুক সম্পর্কের আত্মীয়। তাছাড়া চালচলনও ভালো নয়। বাড়ির ঠাকুরটার সঙ্গে নাকি ঠারে ঠোরে কথা বলে, ফাঁক পেলে হাসাহাসি করে, যার দরুন ঠাকুরটা ওকে 2 বেলায় বেশি বেশি চা রুটি দেয় ইত্যাদি। মেয়েদের এসব কথায় আমি বড় একটা কান দিইনি। ভেবেছি ওদের শ্রেণীর মেয়েদের তুলনায় কমলা দাসী চেহারাপত্রে চটক বেশি, আর মোটামুটি সুশ্রী আর স্বাস্থ্যবতী বলেই মেয়েদের ওই গোছের সন্দেহ। তাছাড়া কান না দেবার আরও কারণ, ওর মেয়েটা সত্যি স্নেহের পাত্রী হয়ে উঠেছিল আমার। সুন্দরী না হোক ভারী মিষ্টি দেখতে, না ফর্সা না কালো, মাথায় একরাশ কোঁকড়া চুল, বড় টানা টানা দুটো চোখ, মুখ বুজে মায়ের কাজে সাহায্য করত, তারপর ফাঁক পেলে দোতলায় চলে আসতো। সকালে আমি নিজের মেয়ে আর ভাইজিদের পড়াতাম, সন্ধ্যায় তাদের গল্প শোনাতাম। এই 2 বেলার আসরে ওর উপস্থিতি থাকা চাই। ওর এত আগ্রহ দেখে ওকেও ছাত্রী করে নিলাম। বাড়িতে থাকতে বিনা বেতনে প্রাইমারি স্কুলে পড়তো। আবার ভর্তি করে দিলাম। খুশিতে কৃতজ্ঞতায় মেয়েটা যেন আমার কেনা হয়ে গেল। 4 বছর বাদে সরস্বতীর মা কমলা মেয়ে ফেলে সত্যি কার সঙ্গে উদাও হয়ে গেল। বাড়ির মেয়েরা তখন সরস্বতীকেও বিদায় দিল। ও তখন 16 বছরের মেয়ে, বাড়ন্ত গড়ন। মেয়েদের বিশ্বাস ওরও স্বভাব চরিত্র মায়ের মতোই হবে, কারণ পাড়ার ভদ্রঘরের একটা বোখাটে ছেলের সঙ্গে ওর ভাবসাব দেখা যাচ্ছে। আর ওদের বস্তির কতগুলো ছোকরাও নাকি বাড়ির আশপাশে সর্বদা ঘুরে ঘুরে বেড়ায়। ভদ্রঘরের ওই ছেলেটা আশকারা পায় বলে ওদের নাকি সরস্বতীর উপর ভয়ানক রাগ। সেই ভদ্রঘরের ছোকরাকে আমি চিনি, নাম কৃষ্ণ ঘোষ। সকলে কেষ্ট বলে ডাকে।
লেখাপড়ায় স্কুলের বেড়া পার হতে পারেনি। তখন শ্যামনগর না কোথায় একটা কাগজের কলে ঢুকেছে। হাতে কিছু পয়সা আসতেই বিড়ি ছেড়ে সিগারেট ধরেছে। বিদায় দেওয়ার 3-4 দিনের মধ্যেই আলুথালু অবস্থায় এক সন্ধ্যায় সরস্বতী এসে আমার পায়ের উপর আছড়ে পড়ল। কান্না থামেই না। শেষে যা বলল তার মর্ম, বস্তি 3টে জোয়ান ছেলে জোর করে ওকে নিয়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। যে পাতানো মাসির কাছ থেকে এখন তাকে টাকা দিয়ে বশ করেছে আর সরস্বতীকে শাসিয়েছে, এতটুকু অবাধ্য হলে তাকে একেবারে খুন করে ফেলা হবে। সে 3-4টে দিন মাত্র এ বাড়িতে আমার আশ্রয়ে থাকতে চায়, তারপর আর কোনো ভাবনা নেই। ভাবনা না থাকার কারণ শুনেও তাজ্জব আমি। কেষ্ট ঘোষ তার কাজের জায়গায় ঘর খুঁজছে, 3-4 দিনের মধ্যেই পাওয়ার আশা। তারপরেই তাকে কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে করে ঘরে তুলবে। মেয়েটার কান্না দেখে আর কথা শুনে মায়া হলো, কিন্তু কেষ্ট ঘোষকে বিশ্বাস করতে পারছিলাম না। রাতে তাকে ডেকে পাঠালাম। আমি অবাক, ছেলেটাও কাঁদছে, সেই সঙ্গে কাকুতি মিনতি। 3-4টে দিন ওকে আশ্রয় দিন দয়া করে, আমি এর মধ্যে ব্যবস্থা করছি। ভালো কায়েতের ছেলে, সরস্বতীকে বিয়ে করে নিজেদের ঘরে তোলা চলবে না, বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে তাড়াবে জানা কথা, তাই কটা দিন সময় দরকার। আমি কঠিন গলায় ওকে বললাম, এরপর ওকে ফেলে আবার একদিন ঘরের ছেলে ঘরে ফিরে আসবি তো? কেষ্ট কালির দিব্যি কাটল, মরা বাপের নামে শপথ করল। সরস্বতীকেও বললাম, আর তুই তোর মায়ের মতো হবি না তো? ও আমার পায়ে মাথা রেখে বলল, ওকে কখনো ছেড়ে গেলে আমার যেন কুষ্ঠ হয়। আমার ছেলে হলে আমি যেন তার মরা মুখ দেখি। 4-5টা দিন সরস্বতীকে আগলে রাখার মধ্যে বিপদ ছিল। কটা গুন্ডা ছেলে সর্বদা বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে, কিন্তু আমি থানা পুলিশের ভয় দেখাতে গন্ডগোল পাকাতে সাহস করেনি। 5 দিনের মধ্যে কেষ্ট বিয়ে করে সরস্বতীকে তার কাজের জায়গায় নিয়ে গেছে। আমি ওকে একটা ভালো শাড়ি কিনে দিয়েছিলাম। 2 বছরের মধ্যে সরস্বতীর কোলে ছেলে এসেছে। গরিব হলেও আনন্দের হাট বসে গেছে তখন। কেষ্টর মতিগতি অনেক ভালো হয়েছে। সে তখন প্রাণপণে বেশি উপার্জনের রাস্তা খুঁজছে। ছেলেটা 7 বছর বয়সের সময় বজ্রাঘাত হয়ে গেল। কলে অ্যাক্সিডেন্ট হয়ে কেষ্টর একটা পা একেবারে ছেঁচে গেল। একটা হাতও ভয়ানক জখম হলো। পাটা কেটে বাদ দিতে হলো, হাতেরও খানিকটা। কলের মালিক সবকিছু কেষ্ট দোষে হয়েছে বলে প্রমাণ করতে চাইল। অনেক চেষ্টার পর ক্ষতিপূরণ যেটুকু পেল তাই দিয়ে এখানকার এই মাথা গোঁজার ঠাঁইটুকু করা গেছে। তারপর সংসার অচল। মাসের পর মাস একবেলা আধবেটা খেয়ে থেকেছে। সরস্বতী ভদ্রলোকের বাড়ি ঝিগিরি করতে চাইলে কাজ মেলে, কিন্তু সব বাড়িতেই দেখা গেছে ওকে নিয়ে কিছু না কিছু গন্ডগোল বাজছে। ওর দিকে কারো না কারো চোখ পড়েছে। সেরকম লোক বাড়িতে না থাকলেও পাড়ায় আছে। পঙ্গু কেষ্টরও সন্দেহ হতো সরস্বতী বুঝি ওকে ছেড়ে চলে যাবে। সরস্বতী সেই আগের কথাই বলেছে, তুমি নিশ্চিন্ত থাকো, তোমাকে ছেড়ে গেলে ছেলের মরা মুখ দেখতে হবে আমাকে। অভাবে না খেয়ে মরমর দশার সময় চোলাই মদ বিক্রি রাস্তা ধরেছে। মদ চোলাই যারা করে তাদের অনেক টাকা। সরস্বতী তার ছেলে আর এমনি অনেকের মারফত সে সব কলকাতায় বা অন্যত্র চালান হয়, বিক্রি হয়। ওরা তার অংশ পায়। পুলিশের হুজ্জত হলে মালিক সামাল দেয়, তখন সংসার চালায়। সরস্বতীর আর তার ছেলের কলকাতার খদ্দের কয়েকটি মাঝারি নামি বার। চোলাই মদ তাদের কাছে বিক্রি করে। তারা ভালো মদের সঙ্গে সেগুলো মিশাল দেয়। প্রথম 2-1 দফা খাঁটি মদ পেটে পড়ার পর খদ্দের আর ভেজাল ধরতে পারে না। কিন্তু চোলাই মদ মেশানোর বিপদ আছে।
যদি বিষাক্ত হয়, যদি খেয়ে লোক মরে যায়? সেই কারণেই মা আর ছেলেকে জিনিস যাচাই হিসেবে প্রত্যেক দফার মাল ওদের সামনে খেয়ে দেখাতে হয়। খাওয়ার পর রাত 12টা-1টা পর্যন্ত ভিতরে কোথাও পড়ে থাকতে হয়। মাল বিষাক্ত নয় এইভাবে যাচাই হবার পর টাকা মেলে। সেই নিশুতি রাতে মা ছেলে কোনো রকমে হেঁটে শিয়ালদা আসে। সেখান থেকে ভোরের প্রথম ট্রেন ধরে ঘরে ফেরে। এত সবের পরেও অনেক ভদ্রঘরের নেকড়ারা ওর পিছনে লাগতে ছাড়ে না। ওর কোমরে সর্বদা একটা ধারালো ছোড়া গোঁজা থাকে। আত্মরক্ষার জন্যেই বস্তির এলাকার একদল ছেলে জুটিয়েছে, যারা ওর থেকে সস্তায় চোলায় মদ পায়, খাবার টাবারও পায়। তারা ওকে দিদি বলে ডাকে। কেউ পিছনে লাগলে বা বেশি জ্বালাতন করলে সরস্বতী ওদের লেলিয়ে দেয়। আমাকে দেখে কেষ্ট ফুলে ফুলে কেঁদেছে, আর সরস্বতী পায়ের ওপর থেকে মাথা তোলেই না। কেবল বলে, ভগবান আপনাকে পাঠিয়েছেন সেজবাবু, আমার ছেলেটা যা হোক একটা ভালো কাজের ব্যবস্থা করে দেন। সেই টাকায় আমরা একবেলা খেয়ে থাকবো, তা না হলে ছেলেটা আমাদের লিভার পচেই মরে যাবে। এখনই মাঝে মাঝে পেটে ব্যথা হয়। আমি বন্ধুকে বললাম, এবার যদি সব কিছু তোমার হিসেবের বাইরে মনে হয়, তো সরস্বতী ছেলেটার জন্য তুমি কিছু করবে। ইউনিয়নের মস্ত মাতব্য তুমি। ইচ্ছে করলে কর্তাদের বলে তুমি ওকে একটা বেয়ারার কাজে ঢুকিয়ে দিতে পারো। ছেলেকে নিয়ে আমি ওকে কাল সকালে তোমার এখানে আসতে বলেছি। আর ঘরে বসেও সরস্বতী কি করে কিছু রোজগার করতে পারে সে কথা ভাববো বলে তাকে কথা দিয়ে এসেছি। বন্ধু নির্বাক, স্তব্ধ, তার স্ত্রীর চোখে জল। নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।